সুধী শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন বিমল মিত্রের লেখা রাত তখন 11টা। শুরু করছি আজকের গল্প পাঠ রাত তখন 11টা। ঘটনাটি ঘটল রাত 11টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি। দেশ বলতে যেখানে আমি জন্মেছি। কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। সকাল 5টায় একটা ট্রেন আছে, তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে সকাল 8টা সাড়ে 8টা বেজে যায়। স্টেশনে নেমে আরো 5 ক্রোশ হাঁটা। খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরো 2 ঘন্টা। তারপর আর একটা ট্রেন আছে, সেটা ছাড়ে সকাল 9টায়। তারপরে দুপুর 2টো, তারপর সন্ধ্যে 6টায়। সন্ধ্যে 6টার ট্রেনে গেলে রাত 9টায় পৌঁছতে পারা যায় মাঝদিয়া স্টেশনে, কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যায়। ফলে সাধারণত সেই ট্রেনে যাই না। তখন আমি কলকাতার একটি মেসে থেকে পড়াশোনা করি। প্রত্যেক শনিবার দিন দুপুর 2টোর ট্রেনে বাড়ি যাই। তাতে সুবিধা খুব, ট্রেনের ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগে বাড়িতে পৌঁছানো যায়। কিন্তু সবসময় সে ট্রেনে যাওয়া সুবিধে হয়ে ওঠে না। লেখাপড়া ছাড়াও ফুটবল খেলার নেশা ছিল। রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে। কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে। লেখেন, তুমি গত শনিবারে বাড়ি আসো নাই কেন? আমরা তোমার পথ চাহিয়া বসিয়াছিলাম। তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুবই চিন্তিত আছি। পত্রপাঠ উত্তর দেবে, ইত্যাদি ইত্যাদি। আমি বাবার একই সন্তান। বাবার বয়স হয়েছে। আমাকে নিয়ে তাঁর যত ভাবনা, চিন্তা, স্বপ্ন সবকিছু। আমি বড় হব, আমি মানুষ হব, আমি বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে অনেক বেশি। আমার জন্য বাবা মোটা হাত খরচ পাঠান। সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো কখনো বা সিনেমাও দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয়। সেখানে চারিদিকে ইঁদোপানা পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল 12 তলায় বট গাছের ছায়ায় হাড়ু মুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে। কারো কোনো কাজ নেই, বাড়ির অবস্থাও খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না। সে পয়সা তাদের নেই, তাই আমাকে তারা একটু হিংসেও করে। আমার চাল চলন, জামা প্যান্ট দেখে তাদের তাক লেগে যায়। কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি। আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা। আসল নাম বোধ হয় ছিল নৃসিংহ ভট্টাচার্য। বাবা তাকে নসু বলে ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন। বড় ভালো লোক। আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন। বলতেন, কি রকম লেখাপড়া হচ্ছে বাবা, ভালো আছে তো? আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, বলতাম হ্যাঁ। তিনি বলতেন, খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা, এখন দিনকাল খুব খারাপ। আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া, ট্রাম, বাস শুনেছি, খুব সাবধানে চলাফেরা করবে। নসু কাকা আমাদের দেশের নাম করা পুরোহিত মশাই। তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্ছা হতো না। কেউ হাতে করে দিলে তাতেও যেমন তাঁর ডাক পড়তো, আবার কার বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকে ডাকা চাই। তারপর আছে 12 তলার দুর্গাপুজো, কালী পুজো থেকে আরম্ভ করে 3 ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব,
যত বিয়ে, যত উদযাপন, সবেতেই তার ডাক পড়ত। তা এই আবহাওয়াতেই আমি মানুষ, কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটলো তার কথাই বলি। কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল। 3 সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি 3 সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার। মেসে এসে ভাবলাম দুটো ট্রেন ধরবো, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে তখন 12:30। আধা ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক। কিন্তু যখন ঘুম ভাঙলো তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা 3:30। আমার বন্ধু যে আমার পাশের বিছানায় শুতো সেও দেখলাম অগরে ঘুমোচ্ছে। মনে হলো সর্বনাশ, দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে। এরপর তো সেই সন্ধ্যে 6টার আগে দেশে যাবার আর কোনো গাড়ি নেই। সেই গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছে তো সেই রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধা ঘন্টাই দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছবে। তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছাবো তখন রাত 11টা বেজে যাবে। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন, বলবেন দুপুর 2টোর ট্রেনে আসতে পারলে না। কিন্তু না, ট্রেনটা ঠিক সময়ে মাঝদিয়া স্টেশনে গিয়ে পৌঁছালো। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এদিককার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম। গেটের বাইরেই বাজার। অত রাত বলে বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা। তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম। ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছাবো, কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে চাইল না। বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না। সবাই একই কথা বললে, অত দূরে সাওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে রাত 1টা বেজে যাবে। আমি বললাম আমি তোমাদের ডাবল ভাড়া দেব। তবু কেউ রাজি হলো না যেতে। অগত্যা কি আর করা, হাঁটতে শুরু করলাম। হাতে অনেক জিনিস ছিল আমার। বাবা কাশির ওষুধ কিনে নিয়ে যেতে লিখেছিলেন। শিয়ালদা স্টেশনে পৌঁছবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে এনেছিলাম। মার জন্য নিয়ে গেছিলাম হাজার মলম, মার পায়ে হাজা হয়েছিল। তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য। আরো অনেক খুচরো খুচরো জিনিসও কিনেছিলাম, যা যা বাবা কলকাতা থেকে নিয়ে যেতে বলেছিলেন চিঠিতে লিখে। রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি। চারিদিকে নিশুতি অন্ধকার। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় সকলকেই। তো বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছে। খানিক দূরে গিয়ে পিছের রাস্তা শেষ হয়ে গেল। অমাবস্যার রাত, আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর। মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া কানে আসছে। দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল, কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপও করে গেল। তবু আমার কেমন যেন ভয় করতে লাগলো, কিন্তু কিসের যে ভয় বলতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে কয়েকটা বড় বড় বট গাছের ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার ও জায়গাটায় হাট বসে। হাট বেলাবেলি শেষ হয়ে গেছে। চারিদিকে 2-4টে ছোটখাটো যা দোকান ছিল তারাও দোকানের ছাপ বন্ধ করে যে যার মতন বাড়ি চলে গেছে। বহুদিন আগে ওই বট গাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সে ছোটবেলার ঘটনা, কিন্তু তখন থেকে জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন যেন গা ছমছম করত। আর তখন তো রাত 10:30-11টা বাজে। মনে পড়লো বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল। তারা ভাবছেন আমি আর আসবো না আজকে। মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল।
বাবা বলছেন, আর কেন বসে আছো? খোকা আজকে বোধহয় আর এলো না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। মাও বোধহয় তখন খেয়ে নিয়েছে। তারপর আমার কথা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। এইসব কথা ভাবতে ভাবতে হেঁটে চলেছি। রাত তখন 11টা বেজে গেছে। রাস্তাটা গিয়ে নলগাড়ির নাদালে গিয়ে মিশেছে। আগে এখানে একটা নদী ছিল। আগে যখন নদীতে জল ছিল তখন খেয়াল করে এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়। তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাওয়ার রাস্তা রয়েছে। বর্ষার পর গরম পড়তে রাস্তার আবার ধুলো জমেছে। এখানকার লোক তাই জায়গাটির নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। দেখলাম উপরের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার পানি শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগোলাম না, এগোতে ভয় করল। ওকে তবে সেই লোকটারই মূর্তি যে একদিন এই বট গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল। তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি। হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল। বলল, কে ওখানে? আমি কি জবাব দেব বুঝতে পারলাম না। শুধু একটু থেমে বললাম, আমি। আমি কে? বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো। সামনে মুখের কাছে সে বলল, কে? কে তুমি? আমি ভয় শিউরে উঠেছি। তখন কিছু জবাব দিতেই পারলাম না সেই মুহূর্তে। মূর্তিটা জিজ্ঞাসা করলে, ও তুমি বিমল, ধীরেশদার ছেলে? আমার তখন যেন জ্ঞান ফিরে এলো। চিনতে পারলাম মূর্তিটাকে, আমার নসু কাকা। বললাম, নসু কাকা আপনি? নসু কাকা বললেন, হ্যাঁ আমি। তা তোমার আসতে দেরি হলো যে এত? বললাম, দুপুর 2টোর ট্রেনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধ্যে 6টার ট্রেন ধরে আসছি। নসু কাকা বললেন, তা আজকে এই অমাবস্যা রাতে না এলেই পারতে। এই রাত বিরাতে আসা কি ভালো? আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। বললাম, তা আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন? নসু কাকা বললেন, জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন, তার বড় ছেলের খুব অসুখ, আমাকে সেখানে গিয়ে শান্তি সংস্থান করতে হবে। যত রাতই হোক আমাকে যেতেই হবে। তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা, তাই খেয়ে নিয়ে দৌড়াচ্ছি। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও, আমি খেয়ে উঠে যাচ্ছি। তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি? আমি বললাম, কই না তো। নসু কাকা বললেন, তা রাত্রির বেলা হয়তো ঠাওর হয়নি তোমার। তা তুমি বাবা একলা এত রাত্রিরে এসে ভালো করনি। চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই। বললাম, আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন? আর আপনার তো নিজেরই তাড়াতাড়ি আছে। নসু কাকা বললেন, সে কি কথা? এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি? শুনলে ধীরেশদা যে আমার উপর রাগ করবেন। তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে এলে? কি আর করা যাবে, ওদিকে জমিদার বাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা, আর তিনি কিনা নিজে আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চাইছেন। রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলেন, তুমি 3 সপ্তাহ বাড়ি আসোনি, সেই জন্য ধীরেশদা খুব ভাবছিলেন। কলকাতায় থাকো তুমি, তোমার যত পড়াশোনায় থাক,
সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না? তুমি যখন বড় হবে আর নিজের বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্টটাই না হয়। আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না। চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বললেন, ওই দেখো তোমাদের বাড়ি, এবার আর কোনো ভয় নেই, আমি চলি, কেমন? আমার খুব তাড়া আছে বলে তিনি চলে গেলেন। আমি আমাদের বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম, বাবা, ও বাবা। বাবা আমার ডাক শুনে ধড়ফড় করে জেগে উঠেছে, মাও জেগে উঠেছে। তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আমাকে দেখে বললেন, খোকা, তুমি এসে গেছো? কোন ট্রেনে এলে? দুপুরের ট্রেনে আসতে পারোনি? বললাম, দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিল, তাহলে সন্ধ্যে ট্রেনে আসতে হয়? জানো বাড়ি পৌঁছাতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল। তা জানো, কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। আমি বললাম, আমি তো তা জানতুম না। রাস্তায় দেখা হলো নসু কাকার সঙ্গে, তিনি আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। নসু? নসু কাকা? বললাম, হ্যাঁ, তার সঙ্গে নলগাড়ির নামালে দেখা হয়ে গেল। তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন। তাদের বড় ছেলে মরমর অবস্থা, তাই তিনি শান্তি সংস্থান করতে সেখানে যাচ্ছিলেন। বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন। মা অবাক, বললেন, তুমি ঠিক দেখেছ তোমার নসু কাকা? তিনি তোমার সঙ্গে কথা বলেছেন? তুমি কি সব আবল তাবল বলছো? আমি বললাম, বারে, আমি ভুল দেখবো কেন? আমি নসু কাকাকে চিনতে পারবো না? বাবা বললেন, কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন, আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলো। নমস্কার। গল্পটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।